তো যাই হোক, আমি যে মেন কথাটা প্রত্যেককে বলতে চাইবো যে লাইভ প্রত্যেকেই দেখছেন, অনেকে উত্তীর্ণ আছেন, অনেকে উত্তীর্ণ হবেন, মানে পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হবেন। অনেকেই এই টেটের মধ্যেও নেই, বাইরের জগতে তারাও দেখেন লাইভ। তো প্রত্যেকেই যথাযোগ্য সম্মান জানিয়ে শুধু এটুকু কথা বলবো, আমার আজকের লাইভটা এতদিন কেন সক্রিয়তা ছিল না, বা আমাদের অবস্থাটা 2022 প্রাথমিকের উত্তীর্ণদের অবস্থাটা কী হতে চলেছে বা কী হবে, যেটুকু বলবো। এই গত 3 বছরের কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা পশ্চিমবঙ্গে এর আগে দেখেনি। 2017 প্রাইমারি টেট নোটিফিকেশান, তার দীর্ঘ মানে আজ ধরলে 2017 সাল থেকে কত বছর হচ্ছে দেখুন। এত বছরে একটা নিয়োগ কমপ্লিট করতে পারেনি গৌতম পাল মহাশয়, একটা নিয়োগ কমপ্লিট করতে পারেনি। তো শেষ যেবার দেখা হয়েছিল, বারবারই উনি বলছেন শূন্যপদের বিষয়টা উনি দেখেন না, মানে ওনার দেখার এখতিয়ারের মধ্যে পড়ে না। শূন্যপদ কিন্তু পুরোটাই সরকার দেখে, আর সরকার মানেই আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ একের পর এক যে জটিলতা, মানে যতক্ষণ না পর্যন্ত কেস হচ্ছে, মানে কেস না করলে, কোর্ট অর্ডার না দিলে কোনো কাজ এগোচ্ছে না। এই বর্তমান পরিস্থিতিটা এইখানে এসে দাঁড়িয়েছে। আজকে প্রত্যেকেই আমরা কি ভালো আছি বলুন তো? আমরা কি ভালো আছি আদৌ? অনেকে বিভিন্ন পরীক্ষা হয়তো দিচ্ছি, এসএসসির জন্য পড়াশোনা করছি, কিন্তু প্রাইমারি টেটে থেকে এত বছর অপেক্ষা করার পর আজ একজন কল করেছিলেন আমার উত্তরবঙ্গ থেকে, বেশ কয়েকবার ধরে কল করছে। তো তার বাবার কিডনি একটা খারাপ আর একটা 30% কাজ করছে, সে বাইরে যেতে বলছে বাবাকে, আর সম্ভব না। একটা ছেলে, সে এখন বাইরে কাজ করতে যাবে, বললো বিদেশদা বই আমার গুছিয়ে তুলে রেখে দিচ্ছি, এবার আমি বাইরে কাজ করতে যাব। এই কথাগুলো হয়তো আমার কথাগুলো সবার কাছে স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু এই সিচুয়েশনে যে বসেছে, সে মানে যে এই সিচুয়েশনের মধ্যে যে আছে, সে কিন্তু বুঝতে পারছে। একটা কথা আবারও বলছি, আমরা এবার ভোটের আগে কিংবা এবছরে হয়তো নোটিফিকেশান পাবো, এবছরে মানে পাবো, মানে এটা আমাদের পাওয়ার মতো পরিস্থিতি তৈরি অবশ্যই হবে বা হয়েছে, বা যোগ্যতার মানে এতদিন অপেক্ষা করার পর পাওয়াটা এটা 100% একটা এর মধ্যে পড়ছে। হয়তো অনেকে ভাবছে যে নোটিফিকেশান আসবে না, নোটিফিকেশান কিন্তু আসবে, না আসতে হবে। বছরের শেষে হলেও কিন্তু নোটিফিকেশান একটা দেবে, কিন্তু সেই নোটিফিকেশান ভোটের আগে নিয়োগ করতে পারবে কিনা সেটাও কিন্তু ভাববার বিষয়। অনেকে বলছিলেন যে দাদা কোনো আন্দোলন হচ্ছে না কেন? আন্দোলন বিষয়টা নিয়ে একটু বলি। আন্দোলন তো আমরা অনেক করেছি, আর এই মিছিল বা এইসব জাতীয় মিছিল আর করতে চাইছি না। আমরা চাইছিলাম যে অন্তত একটা বার, যে ওবিসি যে সমস্যা, এটা আমরা সবাই জানি যে ওবিসি একটা সমস্যা, যেটা সরকার কোনোভাবেই এদেরকে বাদ দিয়ে নিয়োগ করবে না। অনেকে যদি প্রশ্ন করতে পারেন যে এসএসসি কী করে হচ্ছে, এসএসসি কি আদৌ হতো যদি না সুপ্রিম কোর্টের অর্ডার থাকতো? সুপ্রিম কোর্ট তো পার্ট প্রত্যেকটা তো একটা ডিউরেশন দিয়ে দিয়েছে যে এর মধ্যে এটা করতে হবে, ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে, এই দিনের মধ্যে নোটিফিকেশান দিতে হবে। সেই কারণেই কিন্তু এগোচ্ছে সরকার, না হলে ওবিসি বাদ দিয়ে নিয়োগ করার কিন্তু করবে না। আর এমনই নিয়োগের বিষয়টা এমন, আপনি কোর্টও বলতে পারেন না সরকারকে নিয়োগ করতে। তো আমরা চাইছিলাম অন্তত জুলাই মাসে, এই যে হিয়ারিং ছিল, আজকে হিয়ারিংটা হওয়ার কথা ছিল, তো একটা দুটো হিয়ারিংটা দেখে নেওয়া যাক। পথে নামতে হবে। ওবিসি ইস্যু যদি সারা জীবন ধরে হয়ে থাকে, তো সেই কারণে তো বসে থাকা যায় না, কিছু একটা হোক, কেউ না কেউ কিছু পাক। আমি নিজেও ওবিসি, তবু পরিষ্কারভাবে বলবো, এইভাবে তো বছরের পর বছর বসে থাকা সম্ভব না। তাই অন্তত এই জুলাই মাসটা একটু দেখার চিন্তা ভাবনা ছিল যে একটা অন্তত হিয়ারিং দেখা যাক। একটা হিয়ারিং দেখলে বোঝা যাবে যে কী পরিস্থিতি তৈরি হবে। সরকার চাইলে এই ওবিসি সমস্যার মধ্যেও কোনো না কোনো সিস্টেম তৈরি করে কিন্তু ফর্ম ফিল আপটা করিয়ে নিতে পারে, কিন্তু যেহেতু এটা কোর্টের অর্ডার না, সরকারের অত দায়বদ্ধতা নেই। কিন্তু আজকে 3টে বছর উত্তীর্ণ ক্যান্ডিডেট বসে আছে, প্রত্যেক ক্যান্ডিডেট যারা অপেক্ষায় ছিল, গৌতম পালের প্রতিশ্রুতি ছিল কোনো প্রাইমারি টেট বসে থাকবে না, টেট কোয়ালিফাইড, বছরে ন্যূনতম 2বার নিয়োগ হবে। কথাটা তো ভুল নয়। সেই 3 বছর পেরিয়ে গেল, 3 বছর পেরিয়ে গেল, এটা লজ্জা। আমরা তখন রাজনৈতিক দল নয়, সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন, আমরা ঐক্য মঞ্চ তৈরি করেছি। বারে বারে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ দেওয়ার চেষ্টা করছি, মুখ্যমন্ত্রী একটা কথা বলছেন না। একটা নির্বাচিত সরকার দিনের পর দিন কি করে এইভাবে ফেলে রাখতে পারে? দেখুন, সামনের দিনে একটা হিয়ারিং হোক ওবিসি, আপাতত কি হলো, নেগেটিভ এলো কি পজিটিভ এলো সেটা নিয়ে ভাবছি না। হ্যাঁ, পিএসসির বিষয়টা দেখছিলাম, তো সেটা নিয়ে কিছু ভাবছি না। পর্ষদ অবরুদ্ধ হবে, এটা একটাবার আমরা প্রত্যেক সারা বাংলা এই লাইভ অনেকেই দেখছেন যারা এই প্রাইমারি টেটের সাথে যুক্ত নেই, প্রত্যেকেই দেখতে পাবেন, নোটিফিকেশান নিয়েই আমরা ফিরবো। এইভাবে চলতে পারে না। আজকে 2014 টেটে কি এমন মধু ছিল? 2014 টেটে রাতারাতি নিয়োগ হলো 16,500। 2017 টেট নোটিফিকেশান দেওয়া হলো, সেই টেট পরীক্ষা না নিয়ে তার মাঝে 16,500 নিয়োগ হলো, যেখানে বিএডগুলো ঢুকিয়ে দেওয়া হলো। তার আগে বলে রাখি প্রসঙ্গে, তার আগে আপার প্রাইমারি প্যানেল বাতিল হয়ে গেছিল, সেই বিএড সব 16,500-র মধ্যে ঢুকে গেল। সব জানি বুঝি, পাপ কাউকে ছাড়ে না। এই 32,000-এর ব্যাপারটাও কি হয় দেখবেন, অনেক যোগ্য ছেলে বাদ পড়ে আছে, আর অযোগ্যরা স্কুলে গেছে। কারা করেছে, কে করেছে সেটা আমি দেখতে যাচ্ছি না। আরে 32,000-এর আগে যদি নোটিফিকেশান না আনতে পারি, 32,000 কখন কি হবে? ভোটের আগে সেটা বাতিল হলেও
কেউ বলতে পারে না কোনো কিছু, কারণ মানে কোর্টের মতো চলে। যদি কোনো কারণে ভোটের আগে বা আমাদের নোটিফিকেশন আসার মুহূর্তে, এই টাইমটাই তো নোটিফিকেশন আসার একটা মোক্ষম সময়, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তো সেই জায়গায় যদি এই 32,000-এর সমস্যাটা তৈরি হয়, তাহলে কিন্তু কবে নিয়োগ হবে কেউ জানে না। আজকে অনেকে বলছিলেন যে দাদা আদৌ কি হবে, এই একটাই প্রশ্ন, টানা 3বার 4বার করে কল করবে যে আদৌ কি হবে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এবছরের শেষে বা ভোটের আগে কিন্তু একটা নোটিফিকেশন আসবে, কিন্তু দেরি হয়ে গেলে যদি পুজোর পরে নোটিফিকেশন আসে, সেই ইন্টারভিউ কিন্তু শেষ করতে পারবে না। একটা সংঘবদ্ধতা আমরা রাখুন, একটা অন্তত হেয়ারিং হোক অফিসের, কেন কারণ একটা ভালো সংখ্যক অফিসের ক্যান্ডিডেট এই সমস্যার মধ্যে আছে। আমরা চাইছিলাম একটা অন্তত হেয়ারিং হোক, নতুন যে সার্ভেটা হয়েছে তারপরে, এটা প্রত্যেকের কাছে এটা সহানুভূতি জাস্ট, হয়তো আমরা ওবিসি বাদ দিয়েও নামতে পারি, কিন্তু আমরা এটাও ভেবে দেখে জানি যে সরকার কিন্তু ওবিসি বাদ দিয়ে কিন্তু নিয়োগ করবে না। সে যে মানে আমরা হয়তো ডাইরেক্ট না বললেও এটা বুঝতে পারছি। তো যাই হোক, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে নিজের জায়গায় ভেঙে পড়বেন না। আজকে দেখতে পাচ্ছি আজকের একটা দিন, শারীরিক অসুস্থতা আমার বেশ 1-1.5 মাস ধরে হচ্ছে, সক্রিয়তা রাখতে পারছি না, এই ঘাম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তো কথা যেটা, যাদের সাথে 2017 সালের যাদের সাথে আন্দোলন করতাম, তারা কিন্তু এখন সব ঠান্ডা হয়ে গেছে, সবাই কিন্তু স্কুলে যাচ্ছে টাইমলি দেখতে পাচ্ছি। 2017 সালে যারা 2, 4, 10, 5 এই নাম্বারের জন্য আমরা যারা কোয়ালিফাই করতে পারিনি, আর যারা কোয়ালিফাই করতে পেরেছিল তারা প্রত্যেকে কিন্তু চাকরিটা পেয়েছে, প্রায় প্রত্যেকে। তারা কিন্তু স্কুলে যাচ্ছে রেগুলার, চোখের সামনে দেখতে পাচ্ছে। তারাও কিন্তু একসময় এই সমস্যা পড়ে তারাও কিন্তু অসহায়, তারাও কিন্তু হারিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। আমি প্রাইমারি টেট উত্তীর্ণ প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, ভেঙে পড়বেন না। অনেকে যারা কোয়ালিফাই করতে পারেন, যারা প্রশ্নমূল মামলার সাথে যুক্ত, যারা চিন্তা ভাবনা করেছে ম্যাট 1594 এর সাথে যারা পাস করবে হয়তো 1 নাম্বার দিয়ে 2014 টেট থেকে, অনেকে অনেক কমেন্ট করবে। তো তাদের যারা কোয়ালিফাই করে আছে তাদের কথা বলবো, এখন ইন্টারভিউটা পড়ুন, টুকটাক ইন্টারভিউটা বোঝা নিয়ে ডেমো প্র্যাকটিস এইসব জাতীয় কিছু করুন। হঠাৎ করে কখন কি পরিবর্তন হবে আপনারা কিন্তু কেউ বুঝতে পারবেন না, এটা মাথায় রাখবেন। 2022-এর টেট সরকার জানে ভালো করে, সরকারের মাথায় আছে, সরকারের কানে আছে, তারা শুনতে পাচ্ছে এদের আওয়াজ। কে কি বলছে আমি জানি না, কিন্তু 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের দীর্ঘদিনের দাবি দ্রুত নোটিফিকেশন, সেটা কিন্তু সরকারের জানতে বাকি নেই। তাই কখন কোন পরিস্থিতিতে কি হবে কেউ জানেন না। ইন্টারভিউ পড়তে থাকুন, হারিয়ে যাবেন না। আর যারা বাইরে কাজ করতে যাওয়ার কথা বলছেন তাদের উদ্দেশ্যে বলবো, এ বছরটা অন্তত টিউশনটা নিয়ে পড়িয়ে কাটান, তারপর পরে সিদ্ধান্ত নেবেন। এই তো জুলাই আগস্ট হতে গেল, সেপ্টেম্বর অক্টোবর পুজো এসে গেল, তার আগে বা তার পরপরই দেখুন কিছু না কিছু একটা পরিবেশ তৈরি হবে রিক্রুটমেন্টের। কারণ এর আগে, এটা আমার ব্যক্তিগত মতামত বলছি, এর আগেও আমরা জানি প্রাইমারি টেট বলুন আর যে টেটই বলুন, ভোটের আগে কিন্তু একটা সরকার নিয়োগ দিয়েছে, এটাও কিন্তু স্বাভাবিকভাবে হবে। আমাদের দুর্ভাগ্য যে যদি প্রথম দিকে নোটিফিকেশনটা আনা যেত খুব ভালো হতো, তবে একের পর এক সমস্যা, 20-22টাও সমস্যা ছিল, কিন্তু এইসব সমস্যা আমরা মানবো না, এই সমস্যা আমরা জানবো না। আমরা জুলাই মাসটা যেহেতু আজকে মাঝে মাঝে চলে এসছে, এই জুলাই মাসটার অপেক্ষায় থাকবো, তারপর কিন্তু পথে নামবো আমরা। শুধু ওবিসি ইস্যু দিয়ে কাটিয়ে দিলে হবে না সরকারকে। পরিষ্কারভাবে আমার কথাগুলো আপনারা যারা একটু শুনছেন বুঝতে পারবেন যে শুধু ওবিসি যদি সমস্যা না মেটে বছরের পর বছর, তা সেটাও তো বসে থাকা সম্ভব নয়, কিছু অন্তত হোক, রানিং হোক। আর শূন্যপদ যথেষ্ট পর্যাপ্ত যদি ম্যাক্সিমাম শূন্যপদ থাকে, আজকে কী হারে রিটায়ার হচ্ছে আমরা জানেন না, প্রত্যেকটা স্কুল বন্ধ হচ্ছে, প্রাইমারি স্কুলে যাওয়ার মতো পরিস্থিতি নেই, শিক্ষক নেই। এই 2017 টেট নিয়োগ না হলে একজন হেড স্যার বলছিলেন যে অবস্থা খারাপ হতো। আর 32,000-এর যদি কোনো সমস্যা হয়, 32,000-এর যদি কোনো সমস্যা হয়, স্কুল বন্ধ হয়ে যাবে পশ্চিমবঙ্গের স্কুল বন্ধ হয়ে যাবে 32,000-এর যদি সমস্যা হয়। তার আগে অন্তত ভাই বন্ধু, তার আগে অন্তত একটা নোটিফিকেশন ছিনিয়ে আনার লড়াই হবে। আর কয়েকটা দিন অপেক্ষা করুন, মিছিল নয়, ডাইরেক্ট পর্ষদে যাব, কবে নোটিফিকেশন দেবেন। প্রত্যেকেই জানেন 2022-এর সেপ্টেম্বর 11 তারিখ 9 তারিখ নোটিফিকেশনের এসেছিল 2022 থেকে। সেখান থেকে আজকে এতদিন টেট হলো, রেজাল্ট পাবলিশ হলো, তারপর সব হারিয়ে গেল। সবাই দেখতে পাচ্ছেন, সবাই জানেন ভালো করে, বর্তমানে যদি নিয়োগ হওয়ার দরকার হয় তো 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের আগে হবে। যা পরিস্থিতি, নতুন করে কোনো পরীক্ষা হবে বলে আমি জানি না। গ্রুপ ডি ক্লার্ক প্রাইমারি টেট থেকে নিয়োগটা হবে, এটা হওয়াতে হবে, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি। এই আন্দোলন করছি না মানে এই নয় যে বসে আছে, কোনো না কোনো কিছু হচ্ছে। এটা আপনারা আজ না হোক পরে, যেদিন স্বপ্ন পূরণ হবে সেদিন বুঝতে পারবেন। অপেক্ষা করুন, ঐক্যমঞ্চ নীরবে থাকে না, ঐক্যমঞ্চ কিছু না কিছু করে। হয়তো রাজপথে আন্দোলন হচ্ছে না, কিন্তু কোনো না কোনো দিকে হচ্ছে কিছু, এটুকুই বললাম। দেখুন, একজন বন্ধু বলছে যে তুমি একটা কথা বলো, মাস্টারদের মতো আন্দোলন করতে পারবে? মাস্টারদের তো পেটে লাথি মেরেছে। মাস্টারদের আন্দোলন আর আমাদের চাকরি প্রার্থী মানে হবু শিক্ষক, এদের আন্দোলন কোনোদিনই এক হবে না। মাস্টারদের দীর্ঘদিনের চাকরি কেড়ে নেওয়া হয়েছে, এদের কথা বললে শেষ হবে না। এদের চাকরি কি, তাও এরা আসছে না। আপনারা অনেকে খবর রাখেন না, আমি তো অনেকের সাথে কথা বলি,
তাদেরও হাত জোর করে রাজপথে ডাকতে হচ্ছে। বাঙালি সেই স্বাধীনতা সংগ্রামে একটা যথেষ্ট বাঙালি বিপ্লবী ছিল, কিন্তু আজকে অনেকের চাকরি হারিয়ে গেছে, তাও কিন্তু রাজপথে নামে না। 26,000 কি পথে নামে? আর চাকরি প্রার্থী তো অনেক দূর। নিয়োগের সাথে আমরা যত যাই করি না কেন, নিয়োগের ক্ষেত্রে এই টেট মানেই কিন্তু প্রাইমারি নিয়োগ। আমাদের নোটিফিকেশন দেওয়ার আগে টেট মানেই কিন্তু নিয়োগ, এটা মাথায় রাখবেন। টেটের কোনো মূল্য থাকে না যদি নিয়োগ না হয়। একটা নোটিফিকেশন নিশ্চয়ই আসবে, আর আসার আগে কিন্তু একটা বড় ধাক্কা কিন্তু আমাদের দিতে হবে। এই ধাক্কাটাই গুরুত্বপূর্ণ হবে। এই জুলাই মাসটা একটু অপেক্ষা করুন, জুলাই মাসে অন্তত একটা হিয়ারিং হয়ে যাক, তারপর 20-22 কি হলো না হলো দেখতে যাবো না, কারণ 20-22 কমপ্লিট করার ইচ্ছা মনে হয় পর্ষদের নেই। 20-22টা ক্লিয়ার করার একটা গৌতম পাল মহাশয় প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি হয়েছেন, ওনার হাত থেকে কিন্তু এখনো নিয়োগ হয়নি, মানে নিয়োগ কমপ্লিট করতে পারেননি উনি। যদিও সব ক্ষেত্রে সভাপতির সব ক্ষেত্রে হয়তো আমরা মনে করি অ্যাটনমাস বডি, কিন্তু সব ক্ষেত্রে উনি ওনার হাতের মধ্যে থাকে না। যেমন শূন্যপদের বিষয়টা হাতের মধ্যে থাকে না। একমাত্র মুখ্যমন্ত্রী যদি আজকে বলেন যে নিয়োগ করতে হবে প্রাইমারি ডেটের, কালকে কিন্তু নোটিফিকেশন দিয়ে দেবে। এক্ষেত্রে পর্ষদ সভাপতির কোনো আমাদের দোষ নাই, পর্ষদ সভাপতি এটুকু বলতে পারি। এখানে বর্তমানে মুখ্যমন্ত্রীর উপরেই সব কিছু নির্ভর করছে। সেই জায়গাটা কিন্তু আমরা মুখ্যমন্ত্রীর বাড়িতে গেলে দেখা করবেন না, আমাদের প্রতিরোধটা তৈরি করতে হবে। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে সামনে কিন্তু বিধানসভা ভোট। বিধানসভা ভোট আজকে সরকারের বোঝা উচিত যে এই চাকরি প্রার্থীরা যারা 2022 থেকে আন্দোলন করছে, সে যে দলেরই হোক না কেন, সবাই কিন্তু নিরপেক্ষ হবু শিক্ষক হিসাবে তারা রাজপথে আন্দোলন করছে। আজকে চাকরিটা পেলে তারা কিন্তু কাল সরকারের পাশে অন্তত একটা বার চাইবে। অন্য দলের হলেও তারাও চাইবে যে এই দল সরকারের আমলে আমি চাকরি পেয়েছি। কোনো বামপন্থী ঘরের ছেলেও যদি এই সরকারের আমলে চাকরি পায়, সেও কিন্তু ভাববে যে এই সরকারের আমলে আমি চাকরি পেয়েছি, একটা বার হলেও এনাকে আমি কিন্তু সাপোর্ট করব। এটা ভাবতে হবে সরকারকে। শুধুমাত্র এই রাজনীতি, বর্তমান রাজনীতি, ধর্মীয় রাজনীতি দিয়ে কাজ হবে না। কারণ অনেক সংখ্যালঘু ভাই তারা কিন্তু রাজপথে পাগলের মতো চিৎকার করছে, ইন্টারভিউ দিন, আমার পরিবার চালাতে পারছি না। পরিবার আগে। ফিজিক্যালি হয়তো ভালো দেখতে পাচ্ছেন, মানসিকভাবে ভালো নেই, তবে লড়াইয়ের প্রথম সারিতে থাকবো। পুলিশ কি করলো, গুলি করলো, মারলো, ধরলো, শেষ লড়াই দেখে ছাড়বো। আর নিয়োগটা যাতে পায় এবছরে, অন্তত কেউ ইন্টারভিউটা দেওয়া শুরু করে এক দুজন করে, সেদিন হবে শান্তি। আর যাতে কম্পিটিশন কমে, বারবার বলছি যাতে কম্পিটিশন কমে, সেই জায়গাটাও কিন্তু দেখা হবে সামনের দিনে। 2 বছরের পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড যারা রাজপথে ছিল, তাদের স্বার্থে, যাদের অগ্রাধিকারের স্বার্থে লড়াই চলবে। বা সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, যেই প্রশিক্ষণই হোক না কেন অবশ্যই আসুক, কিন্তু 2 বছরের পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড এবং এনসিটির গাইডলাইন মেনে টেট উত্তীর্ণ যারা আছেন প্রত্যেকেই যাতে একটা ভালো, মানে গতবারে যে কাট অফ ছিল তার থেকে কম কাট অফে যাতে স্কুলে ফিরতে পারি। এটা আমাদের কোনো চাকরি নয়, এটা শিক্ষকতা একটা পেশা। যাতে স্কুলে ফিরতে পারি আমরা প্রত্যেকেই, ম্যাক্সিমাম যাতে বেরিয়ে যেতে পারি, এই 43 বছর হোক আর 23 বছরের হোক, যাতে একটা সুষ্ঠু একটা প্যানেল তৈরি হয়, যেখানে 43 বছরের দাদারা থাকবে, আবার 23 বছরের ভাইয়েরাও থাকবে। এমন কিছু একটা পরিকাঠামো, এমন কিছু একটা একটা প্যানেল তৈরি হোক। আর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে একাডেমিক ভাঙবে, একাডেমিক গড়বে, টেট ওয়েটেজ বাড়াবে, এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করবো না। কি হবে এখনো পর্যন্ত কেউ জানে না। আর স্পেশাল এডুকেটরদের জন্য যেটা হয়েছে, চেঞ্জ করা হয়েছে, সেটা নতুন কোনো নিয়োগের ক্ষেত্রে হতেও পারে, আবার নাও হতে পারে। আর যেহেতু এত দেরি হয়েছে, একাডেমিক চেঞ্জ হলেও হতে পারে, না হলেও হতে পারে, এটা কেউ বলতে পারে না। তো যাই হোক, যেটাই হোক, কেউ যেন বঞ্চিত না হয়, এটাই আমাদের লক্ষ্য থাকবে। ঐক্যমঞ্চের অফিসিয়ালিভাবে যেটুকু বলার, আমি যেহেতু পার্সোনাল অ্যাকাউন্টে করছি তাও বলবো যে নতুন পুরনো প্রত্যেকেই চাকরি পাক, প্রত্যেকেই চাকরি বলছি আমি, প্রত্যেকে শিক্ষকতার যে স্বপ্ন সেখানে ঢুকুক। 50,000 শূন্য পদের দাবি থাকবে। আর এই টাইমটা মানসিক প্রস্তুতি নিন, অন্তত ব্যাগটা গুছিয়ে রাখুন। কোন সময় কি বলবো আমরা জানেন না। আমরা একটা সংঘবদ্ধ, একটা অরাজনৈতিক সংগঠন, এবার কিন্তু পথে নামবো আমরা। মারবে মারুক, যা করবে করুক। আমরা কিন্তু এপিসি ভবনের সামনে, বিকাশ ভবনের সামনে যে কোনো পরিস্থিতিতে রাত কাটাতে প্রস্তুত। আমাদের শূন্য পদ জানাতে হবে আর নোটিফিকেশন জারি করতে হবে। অন্তত ফর্ম ফিল আপটা শুরু হোক, কারণ আমাদের সামনে বড় একটা কাটা, এই 32,000। এ কি হবে, কখন কি হবে আপনারা জানেন না। একটা প্রতিরোধ গড়ে তুলতে চাই, সরকার সামনে এসে কথা বলুক। পুজোর আগে নোটিফিকেশন পাবো তো, এভাবে বলা সম্ভব নয়। যত দিন যাচ্ছে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, এবছরে কিছু একটা পাবো। আর পুজোর আগে নিয়ে আসার জন্য আমাদেরকে লড়তে হবে। পুজোর আগে নিয়ে আসার জন্য, আমি তো বলছি আমার শারীরিক মানসিক অসুবিধা থাকলেও আমার সাথে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ 23টা জেলা ক্যান্ডিডেটরা আজকের থেকে পড়া শুরু করুন এবং মানসিক প্রস্তুতি নিন যে এবারে কিন্তু রাজপথে যাবো। যারা কোনোদিনও আসেননি, অনেকে আছে দূর দূর জেলায়, কোনোদিন তারা রাজপথে আসেননি, বা কাছাকাছি জেলায় অনেকে দেখে যাচ্ছেন, ইউটিউব দেখেন। আর এখানে যেহেতু লাইভটা ইউটিউবে অনেকে দেবেন, ইউটিউবে আপনারা 2022 প্রাথমিক টেট ফার্স্ট ডিএলএড ঐক্যমঞ্চ যারা ইউটিউবে দেখছেন, আমাদের সহযোদ্ধারা, অনেকের সাথে অনেকে কথা বলেছে পরবর্তীকালে গ্রুপে যুক্ত হওয়ার পর, যে দাদা আপনাকে বা আপনাদের আন্দোলন
ইউটিউবে আমরা দেখেছি, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে আমরা জানতাম না। তাদের উদ্দেশ্যে বলবো, এখনও অনেকে আছেন যারা ইউটিউবটাই শুধু দেখেন, অনেকের ফেসবুক নেই, তাদের উদ্দেশ্যে বলবো কমেন্টে আপনারা 2022 প্রাইমারি টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চের কথা জানান। সেখানে কেউ না কেউ ফোন নাম্বার দিয়ে দেবে, যে ইউটিউব চ্যানেল হোক না কেন, 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চ যেই হোক না কেন, আর ঐক্য মঞ্চ হোক আর যে গ্রুপই হোক না কেন, প্রত্যেককেই বলবো যে এই টাইমটা কোনো বৈষম্য নয়, এই টাইমটা কোনো বিতর্ক নয়, এই টাইমটা আমাদের একসাথে লড়ার সময়, একসাথে লড়াইয়ের সময়। এই টাইমটা একসাথে পুরোনো দিনের কি ভুল ভ্রান্তি, পুরোনো দিনের কোনো বিতর্ক, পুরোনো দিনের কোনো সমস্যা, সেগুলো ভুলে একসাথে রাজপথে নামতে হবে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী হিসাবে। অন্তত এবারের মতো আমরা আমাদের স্বপ্নটা পূরণ করি। হয়তো এটাও হতে পারে, আমরা যারা বলছেন যে চেঞ্জ হবে বা এ হবে, এটাও হতে পারে, এবারটাও হয়তো পুরোনো নিয়মে হলেও হতে পারে, আবার চেঞ্জও হতে পারে। তবু বলবো এবারটা নতুন আমাদের পুরোনো নিয়মেও হলেও হতে পারে। আর আমরা চাইবো 2017 সালের টেট উত্তীর্ণ যারা ম্যাক্সিমাম বেরিয়ে গেছে, 2022-এর ক্ষেত্রেও হোক। অনেক কম্পিটিশন তো কমে যাবে আমাদের, 52,200 ডিএলএড, এর মধ্যে অনেকেই বাদ যাবে বিভিন্ন কারণে, অনেক কিছু দেখতে পাবেন। আর কিছু শ্রেণী আছে কেস করার জন্য, আপনারা দেখবেন কত গ্রুপে কত রকম কেস হবে। তো আশা করছি কোনোভাবে 2022 প্রাইমারি টেটের যখন নোটিফিকেশন আসবে, কোনো কেস এই নোটিফিকেশনকে আটকাতে পারবে না। ঝড়ের গতিতে কাজ হবে, ঝড়ের গতিতে কাজ হবে। একটা কথা আমরা বারে বারে বলি, বাড়িতে পড়ো আর রাজপথে লড়ো। এক শ্রেণীর ক্যান্ডিডেটরা আছে, তারা রাজপথে নামে না, শুধুমাত্র দূর থেকে দেখে আর ইউটিউব দেখে। সেটা দেখলে আমাদের রাজ্যে অন্তত সম্ভব নয়। যা পরিস্থিতি, সরকার যা মানে জওয়াখিচুড়ি পরিস্থিতি তৈরি করে ফেলছে। এই 26,000 গেল, 32,000 কি হবে আমি জানি না। যাক কি থাক, সেটা নিয়ে বলবো না, কোনো কমেন্ট করবো না। শুধু আল্লাহর কাছে দোয়া, ভগবানের কাছে, ঈশ্বরের কাছে আশীর্বাদ প্রার্থনা করি যে 2022-তে একটা নোটিফিকেশন আসুক, অন্তত ফর্ম ফিল আপটা শুরু হোক, তাহলে কোনো বাধা থাকবে না। এই কথাটা আজকে লাইভে বলছি, লিখে রাখুন। যদি 32,000-এর সমস্যা তৈরি হয়, তাহলে হয়তো আগে হতে পারে কোনো কিছু, নাহলে ডিলে হতে পারে। সেই সময়টা আজকের জায়গায় দাঁড়িয়ে যে স্বপ্নটা এখনো পর্যন্ত জিয়ে আছে, সামনের দিনে কিন্তু সেটুকু থাকবে না। লড়াইটা সেই কারণে আসুন, সেই কারণে বললো বুকের জোরটা আনুন, আগুনটা জ্বালান। শুধু কোচিংয়ে গেলাম, সপ্তাহে 2 দিন 3 দিন বাড়িতে এলাম, ইন্টারভিউ পড়ছি। আর সেই সব বাবা মায়েদের জন্য বলবো, অনেক বাবা মা আছেন ছেলেকে চাপ দিচ্ছে বিয়ের জন্য, আবার মেয়েকে চাপ দিচ্ছে যে 2 বছর অপেক্ষা করেছে আর নয়। অপেক্ষা করুন। এই সিস্টেম, এই বঞ্চনা দীর্ঘদিন দিয়ে আমাদের উপর চালিয়ে দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে লড়তে দিন আপনাদের ছেলে মেয়েকে। আর আন্দোলন করেই সম্ভব, আন্দোলনে কিছু হয় না বললে ভুল হবে, আন্দোলন করেই সম্ভব। আর এই আন্দোলনের মাধ্যমে ছিনিয়ে আনাটা কিন্তু আমাদের কাজের মধ্যে পড়ছে। বিভিন্ন সম্প্রদায়ের বাবা মাকে বলবো, অনেক বাবা মা আছে সংখ্যালঘু, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়, মেয়েদেরকে রাখতে চায় না। 23 বছর 24 বছর মানে ব্যাপক বয়স, 18 বছর থেকে বিয়ে হয় অনেকেরই। সব ফ্যামিলির ক্ষেত্রে বলবো না, কিন্তু ম্যাক্সিমাম। সেই সব বাবা মায়েদের বলবো, অপেক্ষা করুন। যারা শিক্ষিকা হবেন, অবশ্য শিক্ষিকা কোয়ালিফাই করে আছেন, তাদের স্বনির্ভর হতে দিন, সমাজটা অনেক পরিবর্তন হবে। এটুকুই বলার। আর সাথে সাথে আমরাও তো আছি, আমাদেরও বয়স হচ্ছে, অপেক্ষায় কবে হবে এই অপেক্ষায় দিন গুনছি আমরা। আজকে একটা ভাই কল করছিল যে টেট দেখে এত অপেক্ষা করছি, কিন্তু নিজের যে মনের মানুষ সেও আর থাকছে না, সে বাড়িতেও বলতে পারছে না। আর মেয়ের বাবারা এমন হয়েছে, মানে আমাদের বোনের বাবারা, যে টেট পাস, তারা চাকরিজীবী ছেলে চায়, কিন্তু চাকরি পেতে গেলে যে সময়টা লাগবে, চাকরি পেতে গেলেও বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে 2-4টে চুল পাকবে, সেটা কিন্তু অনেক বাবারা বুঝতে চায় না। যে 5 বছর, ওদিকে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, এই 7 বছরে একটা প্রাইমারি নোটিফিকেশান দিয়ে সেই কোয়ালিফাইডদের এখনো পর্যন্ত নিয়োগ কমপ্লিট করতে পারেনি, একটু হলেও আটকে আছে। তাহলে বলুন আমাদের চুল পাকবে কি পাকবে না, অপেক্ষা করতে হবে কি করতে হবে না? এটাই বলতে চাইছি আমি, যে প্রত্যেকে একটু অপেক্ষা করুন অন্তত এই বছরটা। যারা অপেক্ষায় অনেকেই আছে, যে কোনো দিকে কোনো পদক্ষেপ নিতে পারছে না, চূড়ান্তভাবে কোনো পদক্ষেপ নিতে পারছে না, তাদের উদ্দেশ্যে বলবো অন্তত এই বছরটা। এই তো হয়ে গেল জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 2 মাস, তার মধ্যে প্রায় পুজো, ওদিকে মানে ডিসেম্বর মাসেও একটা ছুটি থাকে বড়। তো এই মিলিয়ে দেখুন, এই বছরটা অনুরোধ করব, কেউ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না, একটা কিছু হবে, আর একটা কিছু হতে হবে। যেদিন ডাকটা দেবে ঐক্যমঞ্চ অফিসিয়ালি ভাবে, ব্যাগটা কাঁধে করে নিয়ে রাজপথে আসবেন, পিছনে তাকাবেন না। জীবন একটা যাবে, দেরিতে হলেও সামনের দিনে, এখান থেকে 2-10 বছর পরে আশা রাখছি এই 2022-এর টেট উত্তীর্ণ এদের নিয়োগ কেউ আঙুল তুলতে পারবে না। একটা গেল। আর 23-এর ক্ষেত্রে যারা 23 টেট লাইভ দেখছে, অনেকে চুপচাপ থাকে যে কি বলে দাদা। এটুকু বলবো, দেখুন আমরা প্রত্যেকেই চাই যে কম্পিটিশন কমুক, প্রত্যেকেই চাই যে আমাদের অন্তত কম্পিটিশন কমুক। যারা টেট উত্তীর্ণ তারা চাইবে, 23 চাইবে যে এত বছর, 2 বছর হয়ে গেছে আমাদের, এখন রেজাল্ট পাবলিশ করিনি, আমরা ইন্টারভিউ যুক্ত হতে চাই। তো এই 22 আর 23, 22 তো অলরেডি তারা
প্রায় হয়ে আছে, 23ও রেজাল্ট পাচ্ছে না, এখন রেজাল্ট হয়তো দেবে না, হয়তো ওবিসি সমস্যা মিললে হয়তো কিছু একটা হলে হতে পারে। আমরাও চাইবো যাতে নোটিফিকেশন আমাদের একার নিয়োগটা হোক, কিন্তু সেটা কি হবে 23-এর ক্ষেত্রেও বলছি, অতিরিক্ত চিন্তাভাবনা করবেন না, নেগেটিভ কমেন্ট করবেন না, অপেক্ষায় থাকুন, আমাদের জন্য হয়তো ভালো কিছু হবে কোনো না কোনোভাবে। এর থেকে বেশি কিছু বলতে পারবো না। প্রত্যেককেই বলবো যে সামনে একটা নোটিফিকেশন, হয়তো রেজাল্ট বা নোটিফিকেশন বা নতুন ডেট এরকম পরপর কিছু হলে হতে পারে, এটা আমার ব্যক্তিগত ধারণা। তবে একটা নিয়োগ কিন্তু এই বছরে পুজোর আগে হোক বা পুজোর পরে হোক কিন্তু আসবে, কিন্তু আমরা ওই কবে দেবে সেই অপেক্ষায় কিন্তু থাকবো না। আমি বারবার কয়েকটা কমেন্টে লেখাও বলেছি পোস্টের মাধ্যমে যে অগস্ট সেপ্টেম্বরের মধ্যে আমাদের নোটিফিকেশন চাই। এই নোটিফিকেশনে যখন ফর্ম ফিল আপটা শুরু হবে, ওবিসি বাতিল হলে, ওবিসি তো বাতিল হওয়ার কোনো প্রশ্নই আসে না, কিছু না কিছু হবে। আর যারা অলরেডি বেনিফিট পেয়েছে, রিজার্ভেশন অফ পাস করে, তারা কি ইন্টারভিউ বসতে পারবে? 100% বসতে পারবে। তবে যদি কোনো ক্লারিফিকেশন প্রয়োজন হয়, কারণ সেই সময় আমরা যারা 82 থেকে 89 পেয়েছেন, আপনার সার্টিফিকেট ভ্যালিড, আপনি যেহেতু অলরেডি বেনিফিট পেয়েছেন, কিন্তু আজকের ডেটে যখন নোটিফিকেশন আসবে তখন ওই সার্টিফিকেটটাও ভ্যালিড থাকবে, কিন্তু আপনি ওবিসি কার্ড কিন্তু শো করতে পারছেন না, কিন্তু আমরা রিজার্ভেশনে কোয়ালিফাই করা। সেক্ষেত্রে আমাদের একটা ক্লারিফিকেশন অবশ্যই প্রয়োজন হতে পারে, আমি বলবো না, হতে পারে। তো সেক্ষেত্রে নেবেন মানবিক দৃষ্টিতে বা স্পেশাল গ্রাউন্ডে তারা ইন্টারভিউতে আসবে, এটুকু আমার মতো, আসতে পারে বা আসবে না। অনেকে বলছেন প্রশ্নভুল মামলা থেকে 2 থেকে 3 নাম্বার বাড়তে পারে, বাড়লে তো 20 ক্যান্ডিডেট বেড়ে যাবে, প্রশ্নভুল মামলা থেকে 2 থেকে 3 নাম্বার বাড়তে পারে। দেখুন, প্রশ্নভুল মামলা কমিটিকরণ হয়েছে, কমিটি যেটা রিপোর্ট দেবে হয়তো 2 নম্বর 4 নাম্বার, যেটা বলা হচ্ছে অনেক নাম্বার, সেটা বাড়া কমা হতে পারে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে যে রিপোর্ট আসবে, ডিভিশন বেঞ্চ হোক বা সিঙ্গেল বেঞ্চ হোক, সেটাকেও তো চ্যালেঞ্জ হবে। হয়তো 1-2 নম্বর বাড়লে বাড়তে পারে, আমার কথা বলছি, কিন্তু সেটা কি মেনে নেবে বোর্ড? কি মানবে? বা অন্যান্য যারা কোয়ালিফাইড ক্যান্ডিডেট যারা আছে তারাও কি চাইবে যে আরও যুক্ত হোক? প্রশ্নভুল মামলা যে নাম্বার বাড়ে, এটা কি শুধু পিটিশনারদের দেবে না সবাইকে দেবে? অনেক প্রশ্ন আছে। শুধু পিটিশনারদের দিলে ঝামেলা কম, আবার যদি সবাইকে দেয় তাহলে আবার প্রত্যেকের আবার সার্টিফিকেট চেঞ্জ করতে হবে, অনেক ব্যাপার রয়েছে। সেই জন্য বলি যে নোটিফিকেশনটা আনুন, একবার প্রসেস শুরু হয়ে গেলে আর কোনো সাধ্য নেই, তখন ঝড়ের গতিতে কাজ হবে। আর তার জন্য মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ চাই। দৃষ্টি আকর্ষণ কথা শুনলে অনেকে রেগে যান, কিন্তু দেখুন, একটা নেতৃত্ব দিতে গেলেও সব সময় কিন্তু সব রকমভাবে বলা যায় না। কারণ আমার একটা পোস্ট করলে হয়তো অনেক, কিন্তু এটা 40-50-60 নর্মালি আমি একটা পোস্ট করলাম 2 ঘন্টায়, হয়তো সেখানে লাইক কমেন্ট হয় না, কিন্তু সেটা কিন্তু অনেকের কাছে যায়। 40.2M 4M পর্যন্ত ছিল, বেশ কয়েকদিন আমি এইগুলো করতাম না ফেসবুক, এতটা কিন্তু ভিউ আছে আমার। আমি জানি না কারা দেখে, শুধু চাকরি প্রার্থী নয়, চাকরি প্রার্থীর বাইরেও অনেক কিন্তু ফলোয়ার আছে। 40.4M লাস্ট 28 দিনে ছিল। তো সেই জায়গায় সবসময় সরকারি বিরোধিতা করা, রাজনৈতিক বিরোধী দল নেতাদের মতো, এটা আমাদের কাজ নয়, কিন্তু আমাদের জায়গা থেকে যেটুকু করার সেটুকু করবো। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ভালো কথা, অনেকে বলে সরকার বিরোধিতা না করলে আপনি নোটিফিকেশন পাবেন না। আমি তাদেরকে বলবো যে রাজপথে নামাই তো সরকার বিরোধিতা করা। আপনারা বলুন, বেশি বেশি করে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করুন। আমার জায়গা থেকে যেটুকু বলা, কারণ চাকরি প্রার্থীদের সঙ্গবদ্ধতা জরুরি, সরকারকে দেখানো জরুরি যে সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন। আমরা লক্ষ্মীর ভান্ডার কি হলো, আমরা কন্যাশ্রী কি হলো, সেটা নিয়ে আমাদের কাজ নয়। আপনি যে বঞ্চনা করছেন, আপনি যে দুর্নীতি করে চাকরি দিয়েছেন, এটা চরমতম অন্যায় করেছেন, আমাদের নিয়োগ দিন। এই জায়গায় দাঁড়িয়ে, এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যত কিছু বলবো আমরা, এটুকু আপনারা বুঝবেন ব্যাপারটা। অনেক কিছু সবসময় বলা যায় না ডাইরেক্ট সব কিছু। এই পোস্ট এমনই আছে, অনেক অফিসাররা কিন্তু আমার এই ফ্রেন্ডে আছেন, আমি কথা হয়, সেই কারণে কিছু কিছু জিনিস একটু মেনটেন করে চলতে হয়। 2017 নোটিফিকেটেড পাস কোয়ালিফায়ারদের যে কাট অফ ছিল, সেই কাট অফ নিয়ে বাড়িতে বসে থাকলে হবে না, যে 32-33 কাট অফ করতে হবে, না পাবো না, আমার স্কোর কম কি করে হবে, আমার টেটে কম কি করে হবে। অনেকে ভাবছে আমার টেটে বেশি, কিন্তু আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নাম্বার কম, আমি হয়তো কম্পিটিশনে পাবো না। কি হবে কেউ বলতে পারে না, অপেক্ষায় থাকুন। অনেক ইউটিউব, অনেক ফেসবুক ইউজার, অনেক গ্রুপে বিভিন্ন রকম আলোচনা হচ্ছে, কি হবে কেউ বলতে পারে না, অপেক্ষায় থাকুন। 2017 প্যানেলটা আমরা দেখুন, 2017 যে মেরিট লিস্ট, সেখানে যা 43 বছর বয়স সেও কিন্তু প্যানেলে ঢুকেছে। আর 17 সালে টেট উত্তীর্ণ কত পেয়েছে তারা? 82, 83, 84 এইরকম নাম্বার, 100 নিচে ম্যাক্সিমাম নাম্বার। যারা বিএড দিয়ে তারা টেট উত্তীর্ণ হয়েছে, পরবর্তীকালে ডিগ্রেড করেছে, তারাও চাইছে ইন্টারভিউ নোটিফিকেশনের মধ্যে ইন্টারভিউ আসবেন। আপনারা দেখেছেন পিছনের যে অনেক মামলায় তারা পার্টিও হয়েছে, কোনো কেস আপডেট হবে না, তবু হালকা বলছে। প্রত্যেকে চাইছে যে নোটিফিকেশন বেরোলে আমরা দেখতে পাবেন প্রত্যেককে, তাই তৈরি থাকুন, সংঘবদ্ধ থাকুন। নোটিফিকেশন হলে ঝড়ের মতো দেখবেন কত দিক থেকে কিরকম কেসের পার্টি তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণরা ছেড়ে কথা বলবে না, তারা কিন্তু তৈরি এবং সামনের দিনে তৈরি থাকবে। পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড টেট উত্তীর্ণদের স্বার্থে ওবিসির ব্যাপার দি ভাই, টেট উত্তীর্ণদের স্বার্থে কিন্তু থাকবো আমরা। আমরা ভাবছেন যে লড়াই শেষ, লড়াই যতদিন না পর্যন্ত স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের হাতে আমার ডিপিএসসি থেকে দেয়া যে কল লেটারটা যতক্ষণ না পর্যন্ত প্রধান শিক্ষকের কাছে গিয়ে সই না করে নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে।